Assalamu alaikum everyone. Welcome guys. I hope you all are doing great. And this is another new video for English class. And today's topic is passage narration. So let's get started without doing late. So এখানে দেখা যাচ্ছে দেখো আমরা প্রথমে দেখছি দুইজন কথা বলতেছে তার মধ্যে একজন বলতেছে I arrived here yesterday. এখন এই দুজনের মধ্যে এই লোকটি যখন অন্যজনকে যে বলবে সে কি বললো তখন কি বলছে দেখো he said that he had arrived there the previous day. এটা হচ্ছে আমাদের ন্যারেশনের মূল থিম। সো আমরা এখন যাবো প্যাসেজ ন্যারেশনে। প্যাসেজ ন্যারেশনটা হয় সাধারণত ডিরেক্ট টু ইনডিরেক্ট, কখনো কখনো ইনডিরেক্ট টু ডিরেক্ট বলে, সেটা আমাদের এসএসসি লেভেল পর্যন্ত নেই। দেখা যাক প্রথমে কি বলছে, প্যাসেজ দেওয়া আছে। তো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। সেটা হচ্ছে আমাদের যে সিম্পল যে রুলস গুলো পড়ছি আমরা, যেমন ডিটাচ সেন্টেন্সের ক্ষেত্রে সেই রুলস গুলাই ব্যবহার করব। এক্সট্রা ভাবে কিছু যেমন আমরা বাংলার ক্ষেত্রে ব্যবহার করি আবার, এছাড়াও, পুনরায়, এই ক্ষেত্রে আমরা অ্যাডেড, এগেইন অ্যাডেড, ফার্দার অ্যাডেড ব্যবহার করতে পারি। এবং কোনো কিছুর উত্তর দিলে আমরা রিপ্লাইড দ্যাট বলি। তারপরে যখন হচ্ছে ইয়েস নো দ্বারা কোনো কিছুর উত্তর দেওয়া হয় তখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই টাইপের কিছু হয়। দেখি আমরা প্যাসেজটা পড়ি। One day, Hazrat Omar radiallahu anhu became shocked to see the sufferings of a woman and said, "Where do you live?" The woman said, "I live in a poor hut south into his town. I'm hungry, but there is no food in my house. Will you give me something to eat?" Hazrat Omar radiallahu anhu said, "Go back to home. I'm coming with food and money for you." So দেখো প্রথম বাক্যটা আমাদের কি ছিল? So one day Hazrat Omar radiallahu anhu became shocked to see the sufferings of a woman and said, "Where do you live?" তো এখানে একটা প্রশ্ন করা বোঝাচ্ছে where do you live। এখানে আমরা WH ওয়ার্ডের ক্ষেত্রে ইন্টারোগেটিভের যে নিয়ম সেটা ব্যবহার করব। তাহলে কি হয়, আমরা এই পর্যন্ত ঠিক রাখবো, sufferings of a woman এই পর্যন্ত ঠিক থাকতেছে। এরপর সেইডের পরিবর্তে যদি প্রশ্ন করে এই জন্য বসবে asked, এরপর এতটুকুর হবে আমাদের ন্যারেশন। দেখা যাক কি হয়। তাহলে প্রথম বাক্যের ক্ষেত্রে one day হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু became shocked to see the sufferings of a woman, এতটুকু আমাদের ঠিক আছে। এবং এই said এর পরিবর্তে আমরা যে রিপোর্টিং ভার্বে কি করেছি asked where she lived, যেহেতু এটা পাস্টে, এটা ছিল প্রেজেন্টে, তাহলে পাস্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট where she lived। এটাই গেল প্রথম বাক্যের ক্ষেত্রে। এরপর দেখো সেকেন্ড সেন্টেন্স, the woman said, "I live in a poor hut south into this town." তাহলে এটা একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, মানে জবাব, রিপ্লাইড। তাহলে দেওয়া যায় the woman replied that she lived in a poor hut south into the town। এখানে আমরা this মানে এই বলতেছে মহিলা, তাহলে আমরা তো জানি আমি যখন বলবো সেটা তাহলে বলবো ওই টাউন, তাহলে দা। এরপর সেকেন্ড, তারপরে মহিলাটি বলল I am hungry but there is no food in my house। তাহলে মহিলাটি আবার বলল, একটা কথা বলল, রিপ্লাই দিয়ে একটা কথা আমরা লিখলাম, কিন্তু মহিলাটি আবার বলল she added that she was hungry but there was no food in her house। মহিলা 2 নাম্বার কথা গেল। এরপর দেখো মহিলা আবার কি বলেছে, will you give me something to eat। তাহলে এবার প্রশ্ন করে বোঝাচ্ছে, তাহলে she asked him if he would give something to eat। এখানে will এর পরিবর্তে would হয়ে গেছে, তারপর বাকিটুকু ইন্টারোগেটিভের নিয়ম। এরপর দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু said, "Go back home, I'm coming with food and money for you." তাহলে he told that, অর্থাৎ হচ্ছে ওমর, he told her to go back home। এটা এই গাড়ি দুটো গেল।
এবং পুনরায় আবার যেটা বললো, আবার বললো আই এম কামিং উইথ ফুড অ্যান্ড মানি, তাহলে আমরা এখানে লিখবো অ্যাডেড দ্যাট হি ওয়াজ কামিং উইথ ফুড অ্যান্ড মানি ফর হার। তাহলে আমাদের প্রথম প্যাসেজ ন্যারেশনটা চলে গেল। এরপর দেখবো আমাদের সেকেন্ড প্যাসেজ ন্যারেশন। The teacher said to the boy, do you think that honesty is the best policy? The boy said, yes sir, I think so. Then I learn to be honest from your boyhood, said the teacher. Thank you sir, said the boy. May Allah grant you a long life, said the teacher to the boy. The teacher asked the boy if, এখানে boy যেহেতু একজন, he thought that honesty is the best policy. এখন আমাদের প্রথম বাক্য কি ছিল? The teacher said to the boy, do you think that honesty is the best policy? এটা যদি আমরা সাধারণ নিয়মে করি, the teacher asked the boy if he thought that honesty is the best policy. আমরা টেন্সে পরিবর্তন করেছি, said আছে যার কারণে পাশে past কন্টেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে। তো এবার দেখো সেকেন্ড সেন্টেন্স, the boy says yes sir, I think so. স্যার থাকলে কি হয়, আমরা যখন স্যার আছে তখন একটা রেসপেক্টফুলি বা পোলাইটলি শব্দ আমরা যুক্ত করি, মানে কি বলে, একটা আমাদের শ্রদ্ধার সঙ্গে একটা স্যার শ্রদ্ধার বিষয়, সেক্ষেত্রে আমরা একটা যুক্ত করব। দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কেন? এই তো ইয়েস, এই জন্য ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি থট সো। তাহলে সেকেন্ড বাক্যটা আমরা পার করলাম, এটা দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি থট সো। এরপর দেখো পরের বাক্যে কি বলেছে, then learn to be honest from your boyhood, said the teacher. The teacher advised him to learn to be honest from, তাহলে এখানে হবে কি, his childhood. দেখো আবার দেখো, the teacher advised him to learn to be honest from his childhood. এখানে অ্যাডভাইস করা বোঝাইছে, যার কারণে আমরা উপদেশ থেকে অ্যাডভাইস নিলাম। এখানে দেন বাট এই শব্দগুলো ইনডিরেক্ট স্পিচে উঠে যায়, না ব্যবহার করলেও চলে, ব্যবহার করলে সমস্যা নাই। এরপর দেখো টিচারের বাক্যটা গেল, এরপর হচ্ছে স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার, সেইড দ্য বয়। তাহলে এখানে স্যার আছে, থ্যাংক ইউ আছে। থ্যাংক ইউ থাকলে আমরা একটা বিশেষ নিয়ম ব্যবহার করবো, সেটা তার হি রেসপেক্টফুলি থ্যাংক দ্য টিচার। স্যারের জন্য রেসপেক্টফুলি নিয়েছি আমরা, এবং থ্যাংকটাকে, এই থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউকে আমরা ভার্ব রুটে ভার্ব করবো, তাহলে থ্যাংক দ্য টিচার। এরপর দেখো তারপরে বাক্য কি বলেছে, মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ, said the teacher to the boy. এটাও আমরা অফটেটিভের যে নিয়ম সেটা ব্যবহার করব। The teacher prayed for him that Allah might grant them, এখানেও হিম হবে। একটা বয়কে যখন এখানে স্টুডেন্টস বা বয়েজ থাকতো তখন আমরা এখানে দে ব্যবহার করতাম, দেম ব্যবহার করতাম, দেয়ার ব্যবহার করতাম। তাহলে the teacher prayed for him that Allah might grant him a long life. তো এই ছিল আমাদের দুইটা প্যাসেজ থেকে আমরা সহজে এই প্যাসেজ নোটেশনটা বুঝতে পারবো। এবার আমরা যাব রুলস গুলোতে। এখন আমাদের যে কথাগুলো বললাম কই থেকে কি আসলো, যারা বোঝেননি তারা এখন নিচেরটুকু দেখে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো প্রথমে সমস্ত প্যাসেজটি পড়ে স্পিকার, লিসেনার, মোড অফ সেন্টেন্স শনাক্ত করে নিতে হবে। তো স্পিকারকে যাই কথা বলে, লিসেনার যাকে বলতেছে বা শুনতেছে, যেমন ওএমসি টু কোরিয়াম টিচার সিটি স্টুডেন্ট, মোড অফ সেন্টেন্স মানে কোন ধরনের বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই কটা আমরা বুঝে নিব। এরপর রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলে ইন্ডিকেট করার সময় সেন্টেন্সের শুরুতে আনতে হবে। তো দেখো রিপোর্টিং ভার্বটি, রিপোর্টিং ভার্ব কোনটা আমরা জানি বলো? এখানে দেখো আমি উদাহরণ দিয়েছি, এক্সাম্পল, ইউ লুক a little bit like my mother, Jerry said to the authors, especially in the dark by the fire. এখানে Jerry said to the authors, এতটুকু আমাদের রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের বাইরে যেটুকু আছে তাদেরকে আমাদের রিপোর্টিং ভার্ব, এতটুকু আমাদের অংশ। তাহলে আমরা কি করব, নিয়ম ইনডিরেক্ট করার সময় সেন্টেন্সের শুরুতে আনতে হবে।
তাহলে আমরা এতটুকু শুরুতে নিয়ে যাবো, যে told the authorities, এতটুকু। তাহলে এটা দেখো সামনে চলে গেল। তারপর she looked a little bit like his mother, especially in the dark by the fire. এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। প্রায় কঠিন পরীক্ষাগুলোতে হয়, সেগুলোতে এই প্রশ্নটাই দিয়ে দেয়, হুবহু তুলে দেয়। এরকম একটা প্যাসেজ আছে, আমরা পরে দেখবো। এরপর দেখো 3 নাম্বার, সেম কাইন্ড অফ সেন্টেন্স পরপর থাকলে, যেমন অ্যাসেটিভ সেন্টেন্স আমরা যেমন বলি আমার নাম ক এবং আমি স্কুলে পড়ি, এরপরে আমি এখানে যাই, তারপর আমি এখানে যাই, আবার আমি এটা করি, এটার পর আমি এটা করি, এভাবে অনেক কিছু বলি। তো তখন added, further added, also said, again said ইত্যাদি বসে। দেখো আমাদের যখন আমরা একবার লিখলাম, যেমন I told him that I'm a student, প্রথমটা বাক্য গেল। এরপরে যখন লিখবো যে আই এম ক্লাস 8 and, তাহলে কি বলবো, আবার ইংরেজি কি, তাহলে আমরা লিখতে পারি added that, এবং and I added that I'm in class 9, 10, SSC, intermediate, whatever. এরপর যখন আমি আবার বলবো I'm in 18 years old, 16 years old, তাহলে কি বলবো, I again added that, I mean I am 16 years old. এটা গেল একই সেন্টেন্স 3-4 বার যখন ব্যবহার হয়। এটা হচ্ছে অ্যাসার্টিভের ক্ষেত্রে। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, এগেইন সেড ইত্যাদি বসে। এরপর দেখবো আমরা, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে, এগেইন অ্যান্ড অথবা অলসো আস্কড। এটাও একই নিয়মে, যেমন হি আস্কড মি হোয়ার ডু আই লিভ ইন, হি এগেইন আস্কড মি, হি অলসো আস্কড মি হোয়াট ক্লাস ডু আই রিড ইন, সো হোয়ার ফ্রম, হোয়াটএভার। এই উদাহরণটা দেখো, এই উদাহরণটাও পরীক্ষাতে আসে। He said, I can chop some wood today. I shall come again tomorrow. I always keep my words. তো এখানে দেখো আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয় অ্যাসার্টিভ সেন্টেন্স, তৃতীয় অ্যাসার্টিভ সেন্টেন্স টানা টানা আছে একদম। আমরা জানি টুমরো থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে নয়, দ্য ফলোয়িং ডে, মানে পরবর্তী দিন, অথবা দ্য নেক্সট ডে। এখানে হি সেড হি কুড চপ সাম উড দ্যাট ডে, টুলে থাকলে দ্যাট ডে বসে, and he added, এই তো added that he would come again the next day. He further said বা further added that he always keeps his words. এরপর 4 নাম্বার রুলস, কোনো কিছুর উত্তর ইয়েস বা নো দ্বারা বোঝালে ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। এরপর 5 নাম্বার বলেছে প্লিজ থাকলে ইনডিরেক্ট রিপোর্টিং ভার্ব আস্কড তারপর রিকোয়েস্ট হয়, যেমন আমরা প্লিজ জানতাম যে প্লিজ, দেখো he said to me could I see the Tom please, তাহলে he asked অথবা requested me to see the Tom। প্লিজ থাকলে আমরা asked অথবা requested দিয়ে করতে পারি, ভাবগিরিক হবে ইম্পারেটিভের নিয়ম। এরপর ভুলের কারণে সরি বা আই এম সরি থাকলে পরিবর্তে স্পিকার প্লাস অ্যাপোলোজাইজড, অথবা আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে he said that he was sorry, আমি দেখো নিচে দেখাই, sorry sir, I will not be late again, said the student. The student apologized that he would not be late again. এটা আমরা আবার করতে পারি, the student respectfully told to the sir that he was sorry and he would not late again. এরপর 7 নাম্বার, কাউকে বিরক্ত করার পূর্বে সরি টু ডিস্টার্ব, এক্সকিউজ মি সব থাকলে তা বাজ এবং পরবর্তী অংশে সিকিং অ্যান্ড এক্সকিউজ হবে। তো আমরা সরি টু ডিস্টার্ব বা এক্সকিউজ মি কখন বলি, যখন কোনো কিছু জানতে চাই, মানে একটা কারো কিছু জানতে যাব, এখানে দেখো এটা লিখতে পারি সিকিং অ্যান্ড এক্সকিউজ। তাহলে দেখো দ্য ম্যান said, excuse me, how can I find this address? এক্সকিউজ মি আছে, তারপর আমরা প্রথমে কি নিব, সিকিং অ্যান্ড এক্সকিউজ। The man asked, how can I find the address? তাহলে বাকিটুকু আমরা ইন্টারোগেটিভে নিয়ম করে দিচ্ছি। এরপর 8 নাম্বার,
কোশ্চেনের উত্তর যদি হোয়াই দেওয়া থাকে তবে এর পরিবর্তে স্পিকার প্লাস ওয়ান্টেড টু নো দ্য রিজন ফর সাচ লিখতে হয়। যেমন অনেক এক্সাম্পল ডিরেক্ট স্পিচে when will you come at 9 a.m. why mother said the son. Mother asked her son when he would come. The son replied that he would come at 9 a.m. and wanted to know the reason. মানে why এখানে কিন্তু আর কিছু দেওয়া নাই। why এর পরে mother why mother আমরা কি প্রয়োগ করতে পারি, কিছুই করতে পারবো না। তো আমরা why দ্বারা বোঝাবো এখানে একটা কারণ যেটা so wanted to know the reason, আমরা এটাকে অ্যাসেপ্টিভ নিয়ে যাচ্ছি এই why কে পুরোটাই, যার কারণে এখানে আমরা wanted to know the reason for such an excuse। এরপর যাবো আমরা 9 নাম্বার রুলসে। ডিরেক্ট স্পিচে স্যারের পরিবর্তে রেসপেক্টফুল বা পোলাইট, যেটা আমরা আগেই বলেছি। উদাহরণ কামাল সেড টু স্যার আই এম সরি, কামাল এক্সপেক্টেড টু সেড দ্যাট ইউ আর সরি। এরপর 10 নম্বর ডিরেক্ট স্পিচ যদি কাউকে অ্যাড্রেস করা হয়, তো অ্যাড্রেস হয় দুই রকমের, একটা হচ্ছে রিয়েল অ্যাড্রেস, এটা হচ্ছে ফলস বা যেটা হয় না তা না ডাকে, যেমন আমার মাকে মা বলে ডাকবো, এটা রিয়েল অ্যাড্রেস বা ট্রু অ্যাড্রেস। কিন্তু আমি যখন বা আবার ধরো যে আমি স্যার, যেমন আমার বন্ধুকে, ধরো আমার একটা বন্ধু আছে, তাকে আমি যদি এখন আমার ভাই বলি, সে তোমার সত্যি সত্যি ভাই হচ্ছে না, কিন্তু আমার নিজের ভাই যেটা সেই কিন্তু ভাই, তার মানে ভাইকে যেটা সেটা অ্যাড্রেস এর মধ্যে পড়বে না, আর যেটা বন্ধুকেও যখন ভাই বলবো তখন সেটা অ্যাড্রেসিং এর মধ্যে পড়বে। তো দেখো এই নাম্বার বলা হয়েছে যদি অ্যাড্রেসিংটি ট্রু হয় তবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট করতে হয়। যেমন লেট হিম কাম উইথ আস, মাদার সেইড আই আস্কড মাই মাদার টু লেট হিম কাম উইথ আস। তাহলে এখানে মাদারই থাকতেছে, অ্যাড্রেসিং এস মাদার হচ্ছে না। বি নাম্বার দেখো যদি অ্যাড্রেসিংটি ট্রু না হয় তবে অ্যাড্রেসিং এস প্লাস সম্বন্ধে করতে, যেমন আর ইউ হাংরি ফ্রেন্ডস সেইড দ্য শিওর কিং। তাহলে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, এখানে কিন্তু তার আসলে বন্ধু না, কিন্তু এখানে ফ্রেন্ড বলতেছে, যার কারণে অ্যাড্রেসিং হচ্ছে। দ্য শিওর কিং আস্কড ইফ দে ওয়ার হাংরি। এরপর আসে অন্যতম একটা জিনিস, ডিরেক্ট স্পিচে বাই আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ ইত্যাদি থাকলে শিওরিং বাই আল্লাহ জব, মানে শিওরিং প্লাস এই অংশটুকু লিখলেই বা যেটা থাকবে সেটা লিখলেই হবে। তাহলে যেমন বাই আল্লাহ he said I will not leave the house, swearing by Allah he said that he would not leave the house। এরপর দেখো 12 নম্বর, কোনো কোনো সময় বক্তব্য আংশিক দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে পূর্ববর্তী অংশ থেকে আনতে হবে। যেমন do you know why you are sent to school for playing with friends, father said। Sorry, do you know why are you sent to school for playing with friends, father said Jack। তাহলে এখানে প্রথমে প্রশ্ন করা বোঝালো why are you sent to school, এখানে যখন জ্যাক রিপ্লাই দিল এখানে কিন্তু আর বলেনি যে sent to school for playing, কিন্তু আমরা ইন্ডিকেট করার সময় এটুকু নিয়ে আসবো। Father asked Jack if he knew why he was sent to school, তাহলে Jack told to his father that he was sent to school for playing। এই তো এতটুকু, you are sent to school মানে he was sent to school, বাকিটুকু এভাবে চলবে। এরপর 13 নাম্বার, থ্যাংক ইউ থাকলে ইনডিরেক্ট স্পিচে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড হয়, যেমন আমরা প্রথমে দেখলাম ভার্ব করে নিয়েছি পুরোটাই, হি সেড টু মি থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড মি। এরপর আসি গুড বাই থাকলে ইনডিরেক্ট স্পিচে কি করব, গুড বাই থাকলে আমরা বেড লিখবো, ব্যাড, হি বেড মি গুড বাই। যেমন হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, তাহলে হি পেড হিজ ফ্রেন্ড গুড বাই। এরপর আসি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, ইনডিরেক্ট স্পিচে কি হয় উইশ প্লাস গুড মর্নিং, ইভিনিং প্লাস গুড নাইট। যেমন আই সেড টু হিম গুড মর্নিং, তাহলে আই উইশড হিম গুড মর্নিং যদি হতো I said to him good evening, I wished him good evening যদি হতো good night, I wished him good night। এরপর 16 নম্বর, এটা ডিটাচ টেন্সের একটা নিয়ম। তো ইউনিভার্সাল ট্রুথ এর ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন না, যেমন he said to me the sun rises in the east, তাহলে he told me that the sun rises in the east। আমরা জানি এখানে said থাকলে এই অংশে প্রেজেন্ট থাকলে তার ইনডিরেক্ট স্পিচে পাস্ট হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু ইউনিভার্সাল ট্রুথ তো চিরসত্য একটা বাক্য, the sun rises in the east, এটা আজকেও হবে, কালকে হবে এবং ভবিষ্যতে হবে, কিয়ামতের আগে পর্যন্ত হবে, যার কারণে এটা কোনো চেঞ্জ হবে না, টেন্সের কোনো চেঞ্জ হবে না।
যার কারণে এখানে ইন দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, তবে সেইডের পরিবর্তে আমরা টোল্ড করছি, যেটা স্বাভাবিক। তবে এখানে এই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে না। তো এই ছিল আমাদের হচ্ছে বেসিক কিছু আলোচনা। আমরা কয়েকটা প্র্যাকটিস দেখবো। এই প্র্যাকটিসগুলো স্কুলের প্রশ্নতে থাকতে পারে, তোমরা এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে, না পারলে কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। এখানে লর্ডের একটা গল্প দেওয়া আছে। এরপর লর্ড বলতে এই একটা শিশুকে নিয়ে যখন ঝগড়া হয়, সেই ঝগড়ার গল্পটা অনেকেই জানি। এরপর গুপ্তধন মানে একটা এই বৃদ্ধ আর তার ছেলেদের যে একটা হিডেন ট্রেজার একটা গল্প সেরকম। তারপরে এই উদাহরণ দেওয়া গেছে, এটাও বলা হয়েছে, এটাও প্র্যাকটিস করবে নিজেরা। এই 5টা স্ক্রিনশট দিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। তো ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এর পরবর্তীতে আমরা ন্যারেশনের এই যে 3 নাম্বার পার্ট যাচ্ছে, এটা ন্যারেশনের প্রথম এবং দ্বিতীয় পার্ট, এই দুইটার আমরা লিংক এই ভিডিওর সঙ্গে ভিডিও ডেসক্রিপশনে আমরা অ্যাড করে দিব। কেউ যদি এই দুইটা ক্লাস না করে থাকেন, এই দুইটা ক্লাস করে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।